ম্যাচটা শেষ হওয়ার পর রাজ কাপুরের সিনেমার একটা গান বোধহয় সবার মনে পড়ে যাচ্ছে, তুমহারা ভি জয় জয় হামারা ভি জয় জয়, না তুম হারে না হাম হারে। এরকমই একটা ম্যাচ কিন্তু আমরা আজকে দেখলাম, কেউই আজকে হারেনি, কেউই জেতেনি, এবং 2-2 গোলের ড্র কোথাও সমর্থকদেরকে 90 মিনিট এমন একটা ফিলিংস দিয়েছিল। সেই শেষ হওয়ার পরে হয়তো অনেকে ভাবছিল এ বাবা শেষ হয়ে গেল, কারণ কোথাও একটা দুটো টিমের কাছেই মারাত্মকভাবে একটা তাগিদ ছিল। দুটো টিমের প্লেয়ারদের সবাই নিজেদেরকে সেই পোটেন্সিয়ালের লেভেলটাতে ওপরে তুলে নিয়ে গিয়েছিল যে দে হ্যাভ টু উইন দিস ডার্বি। তো আইএসএল সিজন 10-এর প্রথম ডার্বি 2-2 গোলের ড্র, এবং যতদিন আইএসএলের ডার্বি হচ্ছে এটা 7 নম্বর ডার্বি, এবং সেই 7 নম্বর ডার্বিতে এসেই কিন্তু রেজাল্ট হলো না, বা বলা ভালো যে ইস্টবেঙ্গল এই প্রথমবার এসে ডার্বি হারলো না। এর আগে 6টা ডার্বি কিন্তু ব্যাক টু ব্যাক আইএসএলে ইস্টবেঙ্গল হেরেছিল। তো কোথাও দুটো দিকেই কিন্তু বহু পজিটিভ দিক উঠে এসেছে, এবং আমি এই রিভিউটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই। যে প্রথম কথা, যে কী কী পেলাম, কী কী হারালাম, কী কী সম্ভাবনা থাকলো, এবং অবশ্যই ম্যাচটাতে কী দেখলাম সেটা তো একটা বড় ব্যাপার, সেটা নিয়ে ছোটো করে বলবো। বাট তার চেয়েও বড় কথা, যে দুটো টিম আমাদের কাছে কী নিয়ে এলো, কী কী প্রতিশ্রুতি রাখলো, আমার মনে হয় সেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলা আমাদের দরকার। এবং শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে দুটো টিমের লাইন আপ অ্যান্ড ফরমেশন। যখন দুটো টিমের স্টার্টিং 11 এলো, সবাই প্রথমে চমক পেয়েছিল যে মোহনবাগানে হুগো বুমো কোথায় গেল, না স্টার্টিং 11-এ রয়েছে না বেঞ্চে রয়েছে। তারপর দেখা গেল হুগো বুমো রয়েছে গ্যালারিতে, এবং সেখানে জনি কাউকোর সাথে বসে আপাতত আজকের ম্যাচটা এনজয় করবে, কারণ শোনা গেছিলো যে কোথাও একটা তার শরীরের প্রবলেম রয়েছে, কিছু একটা সমস্যা হচ্ছে, সেই কারণে তাকে পুরো ম্যাচের স্কোয়াড থেকে হাওয়াস বাইরে রেখেছিলেন। বাকি মোহনবাগানের পুরো সিস্টেমটাতে চমক কিছু ছিল না, এবং সকাল থেকে আপডেট তো ঘুরে বেড়াচ্ছিল আনোয়ার আলী 100% ফিট, কিন্তু সত্যিই কি আনোয়ার আলী ফিট ছিল? পরে আসছি সেই ব্যাপারটা নিয়ে। এবং ইস্টবেঙ্গলের লাইন আপে খুব একটা চমকের জায়গা ছিল না, কিন্তু অজয় ছেত্রী স্টার্ট করাটা প্রথমে অনেককে নেগেটিভ বলেছিল যে কেন অজয় ছেত্রী, কেন ওই জায়গাতে অন্য কেউ প্লেয়ার না, কেন অ্যাটাকিং ওয়েতে বিষ্ণু নয়, যা হোক কিছু, কিন্তু অজয় ছেত্রী কোথাও ইস্টবেঙ্গলকে প্রথম লিডটা দিল। তো এটা ছিল জাস্ট স্টার্টিং। এবার যদি বলি যে এই ম্যাচটা থেকে আমাদের কী কী দুটো টিম প্রতিশ্রুতি দিল, যে আগে গিয়ে কী কী হবে, পরে আর কী কী এক্সপেকটেশন থাকছে, তাহলে প্রথম কথা হচ্ছে যে দুটো টিম কিন্তু এই মুহূর্তে অনবদ্য শেপে রয়েছে। দুটো টিমই বেশ কিছু ডেফিসিয়েন্সি নিয়ে নেমেছিল, বিদেশি ডেফিসিয়েন্সি ছিল, ডোমেস্টিক প্লেয়ারের ডেফিসিয়েন্সি ছিল, কার বেশি ছিল কার কম ছিল সেই বিতর্কে গিয়ে লাভ নেই। এটা সবসময় হয় না যে দুটো টিমই ব্যালেন্স ডেফিসিয়েন্সি নিয়ে নামছে, কারো বেশি কারো কম হতে পারে, কিন্তু ডেফিসিয়েন্সি ছিল। বাট তারপরেও যে 11টা খেলছিল, যে চেঞ্জগুলো হয়েছিল, যে স্কোয়াডটা পারফর্ম করছিল, সেখান থেকে কোথাও কিন্তু একটা প্রমিস আছে যে অ্যাটলিস্ট পরে যে ম্যাচগুলো রয়েছে, অন্ততপক্ষে গ্রুপ স্টেজের যে 11টা করে দুটো টিমের ম্যাচ বাকি থাকলো, সেখানে কিন্তু ডিফারেন্ট মোহনবাগান, ডিফারেন্ট ইস্টবেঙ্গল বাকি অপোনেন্টদের সামনে ধরা দেবে। সেকেন্ড যে প্রমিসটা কোথাও সামনে এসেছে, যে গোল খিদে বেড়ে গেছে দুটো টিমের ক্ষেত্রে। আমরা কথা বলেছি বারবার যে চান্স ক্রিয়েট হচ্ছে, গোল হচ্ছে না, বা চান্স ক্রিয়েশনের সংখ্যাটা কমে যাচ্ছে। মোহনবাগানের তো আইএসএলের ফার্স্ট লেগের যে শেষটা খুব খারাপ নোটে শেষ হয়েছিল, সেখান থেকে কোথাও যে গোল করতে হবে, কোথাও আমাকে চান্স বাড়াতে হবে, কোথাও স্কোরিং এবিলিটিটা বাড়াতে হবে, ফিরেছে। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই, যতটা ডিফেন্সিভলি কথা হচ্ছিল ততটাই কিন্তু অফেন্সিভলি আইএসএলে এবার কথা হবে, কারণ আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো ডিফেন্স করছিল। সুপার কাপের কথা ভুলে যাও, কারণ আমরা এবার আইএসএল মোডে ঢুকে গেছি, আইএসএল নিয়েই কথা বলবো। তো কোথাও গোল স্কোরিং অ্যান্ড ডিফেন্ডিং দুটো টিমের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছে, এবং সেটা প্রমিস দিচ্ছে যে সামনের 11টা ম্যাচ সমর্থকরা হতাশ হবে না, ভালো কিছু রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। অন্তত 2-3টে ম্যাচ যদি ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স থাকে, নতুন বিদেশিরা ঢুকে যায়, এবং আবারও যে রিবিল্ডিংটা বাকি প্লেয়ারদেরকে নিয়ে সেটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু টপ 6-এ উঠে আসাটা ইস্টবেঙ্গলের কাছে জাস্ট সময়ের অপেক্ষা। এবং মোহনবাগানের ক্ষেত্রেও এই রিদিমটা সামনের দিকে এগোলে একদম টপ 3-তে উঠে আসাটা সময়ের অপেক্ষা। তো দুটো টিমকে নিয়ে দুটো টিমের সমর্থকরা তারা কিন্তু প্রমিস থাকতে পারে, তারা কিন্তু আশায় একদম টপ লেভেলে বিরাজ করতে পারে। এবার যদি বলি যে এই ম্যাচটা থেকে আমাদের কী কী হার্ট ব্রেকিং মুভমেন্ট আমাদের এলো, তাহলে দুটো টিমের ক্ষেত্রে কিন্তু দুটো ফোর্সড চেঞ্জ হয়েছে। একদিকে মোহনবাগানে প্রথম আনোয়ার আলী, তাকে নামানোটা কতটা ঠিক ডিসিশন ছিল সেটা নিয়ে সমর্থকরা প্রশ্ন করতে পারে, কাটাছেঁড়া হতে পারে। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আনোয়ার আলী কিন্তু ফিট হতে পারে, ম্যাচ ফিট, 90 মিনিটসে প্র্যাকটিস ম্যাচ খেলেছে, বাট যেভাবে ও ইঞ্জুরি পেয়েছিল, যেভাবে ফিরে এসেছে, ওকে নামানোটা রিস্কি হতে পারে। কারণ আমাকে এখানে কোথাও লং টার্মে ভাবতে হবে। মোহনবাগানের যেমন 12টা ম্যাচ বাকি রয়েছে, আমাদের ন্যাশনাল টিমের 4টে ম্যাচ বাকি রয়েছে। তো কোথাও আনোয়ার আলীর কাছে কিন্তু এই সিজনে এখনও অবধি 16টা ম্যাচ বাকি রয়েছে। মোহনবাগানের ক্ষেত্রে বড় ব্যাপার, আমাদের ন্যাশনাল টিমের জন্য আরও বড় দরকার, কারণ সন্দীপ ঝিঙ্গান চোটের কারণে ছিটকে গেছে। তো সেই জায়গাতে আনোয়ার আলীকে শুরু থেকে নামানোটা
ইট ওয়াজ নট আ গুড ডিসিশন। আমি সিরিয়াসলি বলছি, এতে কেউ আমায় কিছু বলতে পারে, বাট ইট ওয়াজ নট আ গুড ডিসিশন। যেভাবে স্ট্রেচিং করতে গিয়ে আনোয়ার আলী আবারও হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি পেলো, জানি না ওকে আরও কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা কিন্তু আরও খারাপ ব্যাপার হয়ে উঠবে মোহনবাগানের টিমটার জন্য। দ্বিতীয় যেটা ব্যাপার মোহনবাগানের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্র্যান্ডন হামিল। অবশ্যই তাকে ফাউল করা হয়েছিল, সেই জায়গাতে অজয় ছেত্রী ফুল স্ট্রেচ একটা ফাউল করেছিল, ইয়েলো কার্ডও দেখানো হয়েছে, এবং হামিল যেভাবে বেরিয়ে গেল, যেভাবে ওর ফ্রাস্ট্রেশনটা আমরা লক্ষ্য করেছি, যে অ্যাঙ্গারটা লক্ষ্য করেছি, হয়তো ও নিজেও একটু হলেও ওর খারাপ লাগার জায়গা তৈরি হবে যে ইঞ্জুরিটা কিন্তু খুব ভালো না, হয়তো সামনে বেশ কয়েকটা ম্যাচ রয়েছে, তাকে বাইরে রাখতে পারে। বাট আবারও বলছি, রিপোর্ট না আসা অবধি এটা জাস্ট আমাদের অ্যাসাম্পশন। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সাউল ক্রেসপো, তাকেও কিন্তু ফোর্স চেঞ্জ করতে হয় শুরুতে, যেটা প্রথমে কেউ বুঝতেই পারছো না যে সাউলের হলোটা কি। না তো ইঞ্জুরি পেয়ে মাঠে পড়েছিল, না কোনো ফাউল ছিল, না কিছু। ব্যাপারটা হচ্ছে ওর একটা নিগিল অলরেডি ছিল এবং সেটাইও কন্টিনিউ করছিল, টেনকিলার নিয়ে নেমেছিল, সব কিছু চেষ্টা করেছিল এই ম্যাচটা খেলার জন্য, কারণ সৌভিক মাঝ মাঠে ছিল না। এর ফলে কোথাও সাউলকে এই ম্যাচটা খেলতেই হতো, এবং সাউল চলে যাওয়ার পরে ভেবে দেখো যে ইস্টবেঙ্গলের মাঝমাঠটা কিন্তু ঘেঁটে যেতে শুরু করে, এবং সাউলের বেরিয়ে যাওয়াটা জাস্ট তার হেলথ ইস্যুস বা তার রানিংয়ে যে ডিসকমফর্ট হচ্ছিল সেটাকে মাথায় রেখে কোয়াদ্রাতকে ডিসিশন নিতে হয়। তবে জানি না এই যে রিস্কটা কোথাও কোয়াদ্রাত তিনি নিলেন, যেটা সাউলের জন্য কতটা খারাপ সামনে ম্যাচে হতে পারে। অবশ্যই আমরা চাইবো যে এই প্লেয়াররা যেন বেশি দিন ইনজুরিতে মাঠের বাইরে না থাকে, কারণ যেটা আমি শুরুতেই বললাম যে সমর্থকরা কোথাও একটা আশায় থাকতে পারে, এটা কোথাও প্রমিসড আপাতত তারা, সেখান থেকে কিছুটা চ্যুতি ঘটতে পারে। এবং অবশ্যই মাহেশের ব্যাপারটা, সেটা খুব একটা ভালো জিনিস ছিল না সেই মুহূর্তে, কারণ একটা হেড ইঞ্জুরি, কনকাশন হয়েছিল, কিছুক্ষণের জন্য কিন্তু মাহেশ পুরোপুরি ব্ল্যাকআউট হয়ে যায়, এবং মাহেশকেও কিন্তু রিপ্লেস করে তাকে ফোর্স চেঞ্জ করতে হয়। এবং মাহেশও বেরিয়ে যাওয়ার পর যে অ্যাটাকের মোবিলিটি ছিল, যে কোথাও বারবার করে চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল, মোহনবাগান ডিফেন্ডাররা, মাঝ মাঠে প্লেয়াররা সবাই ফাউল মাহেশকেই সবচেয়ে বেশি টার্গেটটা করছিল, সেটা কিছুটা রিল্যাক্সড হয়ে যায় আমি বলবো। তারপর মাহেশের মতো যে প্রেজেন্টেশনটা মাঠে, কোথাও যে ক্লিনিক্যাল ব্যাপারটা, সেটা অন্য কেউ খুব একটা দেখাতে পারছিল না। এবং এরপরে আমি আসবো রেফারির ব্যাপারে, কারণ দুটো টিমে এমন কিছু ডিসিশন রেফারি তিনি নিয়েছেন মাঠের ভেতরে, যার এফেক্টটা বাইরে গিয়ে পড়তে পারতো। 5টা হলুদ কার্ড মোহনবাগানের জন্য, 4টে হলুদ কার্ড ইস্টবেঙ্গলের জন্য, একটা পেনাল্টি, এবং তারপর যখন মোহনবাগান দ্বিতীয় গোলটা করলো, কামব্যাক করলো, সেখানেও কিন্তু তার আগে নান্দা বক্সের মধ্যে পড়ে যায়, চাহলের সাথে একটা তার ঠোকাঠুকি হয়, সেখানে অনেকে বলছে এটা কিন্তু ফাউল হতে পারতো। তো বহু ডিসিশন কিন্তু আজকে রাহুল কুমার গুপ্তাকে নিতে হয়েছে, এবং তিনি অনেক কষ্টে ম্যাচের শেষ বাঁশিটা বাজিয়েছেন, কিন্তু গোটা ম্যাচ জুড়ে তার যা ডিসিশনস ছিল সেটা নিয়ে সমর্থকরা কিন্তু প্রশ্ন তুলতে বাধ্য। এবং অনেকে বলতে পারে যে একটা দুটো রেড কার্ড হলো না, বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জের এগেনস্টে লাল কার্ড হতে পারতো। হ্যাঁ, আমিও বলছি, তোমরা বুঝতে পারছো যে কোন চ্যালেঞ্জগুলোর কথা আমি দুটো টিমের নিরিখেই বলছি। বাট স্টিল রাহুল কুমার গুপ্তা তিনি যেভাবে ম্যাচ পরিচালনা করছেন, তার হাত থেকে যেভাবে ঘপাঘপ কার্ড বেরোচ্ছে, এটা কিন্তু সিরিয়াসলি ভালো জিনিস না। কিছু কিছু ক্ষেত্রে তাকে হয়তো একটু কুল অ্যান্ড কম্পোস্ট থাকতে হবে। এবার যদি আসি লাস্ট ফেজ, যে ম্যাচটা থেকে আমরা কী পেলাম, ম্যাচটাকে আমি কীভাবে দেখলাম, ম্যাচটার কী রিভিউ হতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে দুটো টিম যেভাবে সাজানো হয়েছিল, দুটো টিমের কোচ যেভাবে স্ট্র্যাটেজি ফরমেশনকে রেডি করেছিল, শুরু থেকে কিন্তু হাই প্রেস গেম ছিল, কোনো সন্দেহের জায়গা ছিল না, এবং সেই কারণে 3 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল লিডটা নিয়ে নেয়। এবং অজয় ছেত্রী, যাকে কোথাও একদম শুরুতে দেখে হয়তো অনেক ইস্টবেঙ্গল সমর্থকও আন্ডার এস্টিমেট করতে শুরু করেছিল, সেই প্রথম হাসিটা এনে দেয় এবং অসাধারণ একটা ফিনিশ করে, পারফেক্ট একটা স্ট্রাইকারের ফিনিশ করে মাঝে মাঠের প্লেয়ার হয়েও। এবং যে প্রেসটা তার আগে থেকে ইস্টবেঙ্গল স্টার্ট করেছিল, একদম বল যখন রোল আউট হয়েছে সেই মুহূর্ত থেকে কোথাও একটা মনে হয়েছিল যে চলো 10 মিনিটের মধ্যে হয়তো একটা গোল ইস্টবেঙ্গল তোলার জন্য রেডি আছে। কিন্তু তারপরে যখন মোহনবাগান পাল্টা এলো, গোলটা খাওয়ার পর যখন কোনোভাবে আর সিটব্যাক অ্যান্ড রিল্যাক্স মোড না, তখন 5th গিয়ারে ম্যাচটাকে হাওয়াস নিয়ে গেলেন, এবং পুরো টিম কিন্তু ওপরে উঠে গেছিলো, হাই প্রেস করতে শুরু করলো। এবং আরমান্দো সাদিকু, যার চলে যাওয়া নিয়ে কিন্তু মোহনবাগানের বহু সমর্থক হয়তো খুশি হয়েছিল যে সত্যিই চলে যাচ্ছে, খুব ভালো হচ্ছে, সেই আজকে ডার্বিতে কিন্তু কামব্যাকটা করালো প্রথমে, এবং যে জায়গা থেকেও ফিনিশটা করেছে, পারফেক্ট একটা স্ট্রাইকারের যে ফিনিশ হয়, পারফেক্ট একজন নাম্বার 9-এর যে ফিনিশ হয়, সেটা কিন্তু সাদিকু করেছে। অ্যান্ড তারপরে ম্যাচ ওয়াজ কমপ্লিটলি ওপেন, যে কোনো মুহূর্তে যে কোনো টিম লিড নিতে পারতো। মোহনবাগান যা সুযোগ তৈরি করেছিল, যেভাবে চান্স ক্রিয়েট করছিল, যা বক্সের মধ্যে শট নিয়েছে, বাইরে থেকে শট হয়েছে, কনভার্ট হলে কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে লিড নিয়ে ফিরতে পারতো। বাট সেকেন্ড হাফটা পুরোপুরি ছিল ইস্টবেঙ্গলের। ফার্স্ট হাফ যদি মোহনবাগান কামব্যাক করার পর থেকে নিজেদের নামে করে রাখে, তাহলে সেকেন্ড হাফ কিন্তু ইস্টবেঙ্গলে ছিল। কন্টিনিউয়াসলি প্রেস করে গেছে, কন্টিনিউয়াসলি বক্সের মধ্যে থ্রেট এনেছে, মাঝ মাঠে এত বাজে বাজে ফাউল হয়েছে। আমি জানি না গ্লেন মার্টিন্স যতই সময় যাক না কেন, যতই বয়স বাড়ুক না কেন,
ওর যে লেট চ্যালেঞ্জ, ওর যে আননেসেসারি লেট চ্যালেঞ্জ, এইগুলো কিন্তু বন্ধ হবে না। এবং তারপরে যে ফাউলটা হলো বক্সের মধ্যে, আননেসেসারি, লিটারালি আননেসেসারি ফাউল। কারণ ওখানে মাহেশ পুরোপুরি একা আসছিল না, বল ছিল না, কিছু ছিল, সিম্পল থার্ড ম্যান মুভ করে বক্সের মধ্যে ঢুকছিল। অ্যান্ড ভাই দীপক টাংরি, সিরিয়াসলি বলছি, ওই জায়গা থেকে এরকম ফাউল কেউ এক্সপেক্ট করতে পারে না। মানে কোনো ইস্টবেঙ্গল ফ্যানও হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারেনি যারা টিভিতে খেলাটা দেখছিল যে হলোটা কি, কিসের জন্য ফাউলটা হয়েছে। কারণ ওই রকম যে ফাউল কেউ করতে পারে হয়তো অনেকে ভাবতেই পারছিল না। ওই জায়গাতে জাস্ট একটা নিজের এলবো ইউজ করলো, প্লেয়ারকে ফেললো, এবং ওই জায়গাতে কিছু করার নেই। যে থার্ড ম্যান মুভ করছে, বক্সের মধ্যে প্লেয়ার রয়েছে, সে অ্যাডভান্টেজ পাবেই। দ্যাট ওয়াজ আ ক্লিয়ার পেনাল্টি। এবং ক্লেটন সিলভার একটা ঠান্ডা মাথার ফিনিশ, একটা পানেনকা পেনাল্টি ক্লেটন সিলভার পা থেকে আমরা দেখলাম। বাট তারপরে যখন মনে হচ্ছিল যে ম্যাচ কোথাও আবারও ইস্টবেঙ্গল দখলে নিতে চাইছে, বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়ে যায়। এডুইন সিডনি ভান্সওয়ালের অত সুন্দর একটা শট বাইরে বেরিয়ে যায়। তারপর হোসে অ্যান্থনি পার্দো একটা অসাধারণ শট নেই, বাট ততটাই ভালো কিন্তু অসাধারণ সেভ আমরা ভিসাল কাইতকে করতে দেখি। কিন্তু তারপরে এই ম্যাচের মোড় উল্টো দিকে ঘোরে এবং মোহনবাগান, দিমিত্রি পেত্রাতস, সিরিয়াসলি বলছি, ক্লাসিক প্লেয়ার কি করেনি আজকে, অসাধারণ খেলেছে। একদিকে দিমিত্রি পেত্রাতস, একদিকে ক্লেটন সিলভা, গোটা ম্যাচটাকে নিজেদের দখলে রাখার চেষ্টা করেছিল। এবং একজন লিডার এরকমই হওয়া দরকার, একজন ক্যাপ্টেন মেটেরিয়াল এরকমই হওয়া দরকার। হয়তো আর্মব্যান্ডটা আজকে মোহনবাগানের শুভাশিস বোসের হাতে ছিল, বাট কোথাও যদি শুভাশিস বোসের হাতে আর্মব্যান্ডটা দিমিত্রি পেত্রাতসের হাতে থাকতো, তাহলে সেটা বোধহয় অনেক বেশি জাস্টিফাই হতো মোহনবাগানের পুরো এই টিমটার নিরিখে। যে জায়গা থেকে ফিনিশ করেছে, যেখান থেকে সাহালোকে বলটা বাড়িয়েছে, অসাধারণ ব্যাপার। এবং তারপরে সাহালও কিন্তু একটা সুযোগ পেয়েছিল এবং সেখানে প্রভসুকন সিঙ্গিল দারুণ একটা সেভ করে বল বাঁচিয়ে দেয়। যেটা বলে আমি শুরু করলাম যে দুটো টিমের 11টা করে 22টা প্লেয়ার যতক্ষণ মাঠের মধ্যে ছিল ততক্ষণ কিন্তু নিজেদের বেস্টটা ডেলিভারি করার চেষ্টা করেছে। একজন দুজন প্লেয়ার বাদ দিয়ে তারা কিছু সিলি মিস্টেক্স করেছে, বাট তার বাইরে ডিফেন্স বলো, মাঝমাঠ বলো, ফরওয়ার্ড বলো, দুটো টিমের কাছে কিন্তু সুযোগ ছিল আজকে উইনার বার করে আনার, ম্যাচটা জেতার। বাট যখন এই রকম লেভেলের ম্যাচ হয় তখন কোথাও এই রেজাল্ট বোধহয় ফাইনালি ফুটবলের যে কোয়ালিটি রয়েছে সেটাকে জাস্টিফাই করে। এবং কেন কলকাতার ডার্বি ইন্ডিয়াতে বেস্ট, কেন কলকাতা ডার্বি এশিয়ার সবচেয়ে বড় ডার্বি, সবথেকে বিগেস্ট একটা ম্যাচ প্রুফ করে দেয়। দ্যাটস অল এই ভিডিওটা এই অবধি। অ্যান্ড তোমরা যারা খুশি তারাও অবশ্যই জানাও, যারা অখুশি তারাও অবশ্যই জানাও কেমন লাগলো ভিডিওটা। লাইক করো, শেয়ার করো, যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।